আচ্ছা বলুন তো, দুই বাড়ির মাঝের 4-5 ফুট গ্যাপে আস্ত একটা 5তলা বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ছবি দেখে চমকে না উঠে যাই কোথায়? অবাক হতে হয় যখন দেখি পুরসভা প্রশাসন কারুরই নজর পড়েনি এ নিয়ে। এদিকে আদালত কিন্তু আজ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বেআইনি নির্মাণে আদালত চোখ বন্ধ করে থাকবে না। অন্যদিকে নিশীথ উদয়নের সংঘাতের জেরে আজও উত্তপ্ত রইল দিনহাটা। পাশাপাশি আজ আমাদের আলোচনায় নজরে থাকবে সন্দেশখালী কাণ্ডে বিরোধীদের ফের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, দুই বহুতলের মাঝে 2 হাত জায়গায় 5তলা বাড়ি, গার্ডেন রিচে শিখেই পুরবিধি। এখন প্রশ্ন হচ্ছে যে এই 5তলা বাড়ি রাতারাতি গজিয়ে উঠেছে এমনটা নয়। কারোর নজর পুরসভা প্রশাসন পুলিশ এড়িয়ে গেল কিভাবে? বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালো করে শিক্ষা দিতে হবে যাতে তা বন্ধ হয়। কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট একেবারে অনমনীয় অবস্থান নিয়েছে এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরসভা তাদের অবস্থান থেকে বিচ্যুত হচ্ছে কি? যে পুরসভার পুরো পরিষেবা দেওয়া এবং কোথাও যাতে অবৈধ নির্মাণ না হয় তা দেখার কথা, তারা কি সেই কাজটা করছে? সন্দেশখালী নিয়ে রাজনীতি হয়েছে, কেন সিবিআই হেফাজতে নিল না উত্তম শিবুদের? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে আজকে বসিরহাটের সভামঞ্চ থেকে প্রচার সভা থেকে ফের প্রশ্ন তুললেন, বিরোধীদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি, কয়লা, গরু, রেশনের পর এবার ইট চুরির চেষ্টায় অভিযুক্ত শাসক নেতা। সন্দেশখালীতে বিক্ষোভ। ফলে বুঝতে পারছেন যে শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দাররা এই মুহূর্তে গড়াদের পেছনে রয়েছে। কিন্তু তারপরেও শাসক নেতার দাপট এবং প্রতাপ এতটুকুও সন্দেশখালী জুড়ে কমেনি। দিনহাটায় রাজ্যের মন্ত্রী বনাম কেন্দ্রের মন্ত্রী, প্রতিবাদে দিনহাটা বন্ধ তৃণমূলের। বিজেপির এসপি অফিস ঘেরাও। ফলে কর্মসূচি পাল্টা কর্মসূচি ঘিরে উত্তরবঙ্গ একেবারে সরগরম রইল আজ দিনভর। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইব সেই ছবি যা এই মুহূর্তে একেবারে সংবাদ শিরোনামে রয়েছে। দুই বহুতলের মাঝে এক আজব স্থাপত্য। দেখলে চমক পেতে হয় এবং অবাক হয়ে উঠতে হয়। গায়ে গায়ে দুই বহুতল দাঁড়িয়ে রয়েছে, মাঝে প্রায় 5 ফুটের মতন ফারাক রয়েছে, আর তার মাঝেই আর একটা বহুতল দাঁড়িয়ে আছে। দুই বহুতলের মাঝে যতটা ফাঁকা জায়গা থাকা উচিত একেবারে পুরসভার বিধি বা আইন মেনে, সেখানে আর একটা বহুতল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর একটা বহুতল গজিয়ে উঠেছে। একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে। প্রশাসনের নজর পড়ল না? পুরসভা কিছুই দেখতে পেল না? নাকি দেখেও কোনো এক বিশেষ কারণে, কোনো এক অজ্ঞাত কারণে চোখ বন্ধ করে রইল? আজহার মোল্লা বাগানে আমরা রয়েছি, গার্ডেন রিচ এলাকা, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বহুতলগুলো রয়েছে সেই বহুতলগুলো কিন্তু একে অপর একবারে গায়ে গায়ে। যদি আমরা দেখি এই যে জায়গা একেবারে এখানে যে বহুতল, আমার বাঁদিকে একটা বহুতল, ডান দিকে একটা বহুতল, তার মাঝখানে সরু অংশ, সেই সরু অংশের মধ্যে দিয়ে কিন্তু একটা বহুতল তৈরি হয়েছে। একটু কাছে গিয়ে দেখবো এবং সহকর্মীকে আসতে বলবো। এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে এই যে বাঁদিকে আমার বহুতলটি রয়েছে এবং ডান দিকে হলো, এবং সেখান থেকে এখানে কিন্তু 5তলা বহুতল। কতটা জায়গা জুড়ে হয়েছে এই বহুতলটি? যদি আমি দেখি যে এই 1 হাত 2 হাত 2 হাত জায়গা হচ্ছে এই জায়গা। এই 2 হাত জায়গার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি একটা বহুতল তৈরি হয়ে গেছে, এবং সেখানে একাধিক ফ্ল্যাট রয়েছে এবং বহু মানুষের বসবাস রয়েছে। এই রকম কিন্তু গায়ে গায়ে এইরকমভাবে বহুতল তৈরি হয়েছে। অনেক বহুতলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু একে অপরের গায়ে হেলে পর্যন্ত রয়েছে এই জায়গায়, এবং অনেকেই যে বিষয়টা জানাচ্ছেন যে এখানে যেহেতু পুকুর ছিল সেই পুকুর বুঝিয়ে বাড়ি করা হয়েছে, তার জন্য তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। সামনে এরকম একাধিক বাড়ি, যে বাড়িগুলো দেখা যাচ্ছে হেলা অবস্থায় রয়েছে, কিন্তু এই বাড়িটা কার্যত কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে ছোট্ট জায়গা, এবং সেই ছোট্ট জায়গার মধ্যে 5তলা বহুতল, তাতে দেখা যাচ্ছে যে বহু ফ্ল্যাট রয়েছে, এমনকি বাতানুকূল যন্ত্র, সেই বাতানুকূল যন্ত্র এখানে লাগানো রয়েছে। এবং এইখানে অনেকেই জানাচ্ছেন তারা কিন্তু বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমি শুরুতে শান্তনু সেনের কাছে আসতে চাইব। শান্তনুদা, আমি বলছি এই ছবি দেখিয়ে বিরোধীদের এই যে রাজ্যে শিল্প নেই, শিল্পের খরা তৈরি হয়েছে রাজ্যে, ফুটকারে উড়িয়ে দিতে পারেন শান্তনুদা আপনি। আমি বলছি দুটো বাড়ির মাঝে কত ফুট 5 মতন জায়গা হবে, সেখানে কোন জাদুতে কিভাবে একটা 5তলা বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে? মানে নির্মাণ স্থাপত্যকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, এটার প্রকৃষ্ট উদাহরণ। আমি বলছি এই নির্মাণ স্থাপত্যে বাংলা কিন্তু পথ দেখাতে পারে শান্তনুদা। দেখুন, আপনি যাদেরকেই খুশি করতে হোক, যতই বক্রোক্তি করুন,
বাস্তবটা এটাই যে এই বাংলায় বেআইনি নির্মাণ পুকুর ভরাট এই সংস্কৃতি চালু হয়েছিল বাম আমলে, এবং আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমাদের দল কলকাতা পৌরসভায় আসার পর যথেষ্ট পদক্ষেপের মধ্যে দিয়ে এই ধরনের ঘটনা বন্ধ করা গেছে। হ্যাঁ, নিশ্চিত করে এখনো কিছু জায়গায় ঘটছে, তার জ্বলন্ত প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু আপনাকে পাশাপাশি বলি, কলকাতা পৌরসভা বিগত কয়েক বছরে 863টা বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, এবং আপনারা দেখেছেন দুদিন আগেও নয়াপট্টিতে সল্টলেকে কিভাবে ক্লাবকে আমরা ভেঙে দিয়েছি। এই তথ্য দিয়ে আপনি 10টা মৃত্যুকে কিভাবে জাস্টিফাই করতে চাইছেন? এই যে সমস্যা হচ্ছে, আপনি তৃণমূলকে বলার সময় বারবার বাধা দেবেন, একটু বলতে দিন। আমি তো জাস্টিফাই করছি না, যেটার পাশে প্রশ্ন চিহ্ন তৈরি হবে, এই প্রশ্ন উঠবে, তার মানে কি না আপনি বলবেন? নিশ্চয়ই বলুন না, উত্তর দিন। তার 863টা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মানে কি আমি জাস্টিফাই করছি? একবারও বললাম? আমরা সেই নীতিতেই বিশ্বাস করি না। আমরা যদি জাস্টিফাই করতাম, বামফ্রন্টের আমলে কবে আপনি জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে দেখেছেন? অথবা আমি আবার বলছি, বলতে দেবেন, মাঝখানে আটকাবেন না। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বেআইনি নির্মাণ অনেক বেশি, সেখানে কোথায় দেখেছেন মমতা ব্যানার্জির মতো? ঠিক, আমি বলছি, আমি আপনার কথার সঙ্গে 100% একমত। আমি বলছি বিজেপি শাসিত রাজ্য রসাতলে গিয়েছে, আমি ধরে নিলাম আপনার কথা মতন। একেবারে বাংলা তো হচ্ছে দেশকে পথ দেখাচ্ছে। না, আপনি বলছি, আপনারা বলেন বাংলাদেশকে পথ দেখাচ্ছে, আপনি বাম আমলের ঘাড়ে দায় ঠেলছেন। আমি এবার আমাকে বলতে দিন শান্তনুদা, প্লিজ। তরুণিকাদি, এখন আপনার বলার সময় নয়, আপনি এখন বলবেন না। 2011 থেকে 2024 এখন আমরা আলোচনা করছি, সরকারে আপনারা ক্ষমতায় রয়েছেন। আচ্ছা, যদি এই সময়টা 2005 থেকে 10 যদি বাদ দিই, ওই 5 বছর বাদ দিলে 2000 সাল থেকে 2024 পর্যন্ত তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভাকে পরিচালনা করছে। তারপরেও বাম আমলের ঘাড়ে দায় ঠেলে কি পার পাওয়া যায়? শান্তনুদা, আপনি কি এস্টাবলিশ করার চেষ্টা করছেন? কেউ পার পেতে চাইনি। আমি আবার বলছি যে যেটা অন্যায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। তাই স্বয়ং মুখ্যমন্ত্রী শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্পটে গিয়ে বলেন, যারা এই অন্যায় কাজ করেছে তারা কেউ পার পাবে না। আমি একটাই বলতে চাইছি, এর আগে বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ দেখেনি, বা বিজেপি শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্যায়ের বিরুদ্ধে। আমার প্রশ্নটা সেইখানে রয়ে গেল। আমি এখানে হ্যাঁ, আমি অঙ্কন দত্তের কাছে আসবো, যে দায়টা কিন্তু শেষ পর্যন্ত কেউ নিচ্ছে না এবং ইস্তফা দিচ্ছেন। আমি বলছি, মুখ্যমন্ত্রী ঠিকই তো, মুখ্যমন্ত্রী ঘটনার পরে পরে ঘটনাস্থলে গিয়েছেন এবং তিনি আর্থিক সাহায্য, ক্ষতিপূরণ ইত্যাদির কথা বলেছেন। কিন্তু বিষয়টা কি রকম হয় জানেন তো? বিষয়টা এইরকম যে কারুর একটা রোগে ভুগে একজন মানুষের মৃত্যু হলো, তারপর শেষকৃত্যটা কত ঘটা করে করছেন সেটাকে আপনি অ্যাডভার্টাইজ করার চেষ্টা করছেন। যখন মানুষটা অসুস্থ ছিল তাকে সুস্থ করার বা প্রপার ট্রিটমেন্ট দেওয়ার কোনো চেষ্টা কি আপনি করেছেন? এইটা সব থেকে হচ্ছে বড় প্রশ্ন, যে এই ঘটনা যাতে না ঘটে, এই বেআইনি নির্মাণ আখড়া যাতে কার্যত গার্ডেন রিচ এবং সংশ্লিষ্ট এলাকা না হয়, সেটা রোধ করার জন্য কি ব্যবস্থা পুরসভা বা সরকার নিয়েছে? অঙ্কন, আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের এই যে 44-45টা দফতর আছে, সব কটা দফতর উঠিয়ে দেওয়া উচিত, দুটো দফতর রাখা উচিত। কোনো দুর্ঘটনা ঘটলেই হয় বাম আমলেরকে একটা দফতর দোষারোপ করবে, আর একটা দফতর দোষারোপ করবে বিজেপি শাসিত কোন মধ্যপ্রদেশে কি হয়েছে, কোন উত্তরপ্রদেশে কি হয়েছে, সেইটা দিয়ে যাবতীয় যা দুর্নীতি, যা অনিয়ম বেনিয়ম সবগুলোকে জাস্টিফাই করা হবে। একটু আগে এখানে বলা হচ্ছিল 11ই ডিসেম্বর 2023 জাস্টিস প্রধান জাস্টিস টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে কলকাতার মেয়র এবং কলকাতা কর্পোরেশন এফিডেভিট জমা দিয়েছে যে 2011 থেকে 2021 পর্যন্ত 4222টা জলাভূমি বুঝিয়ে সেখানে অবৈধ নির্মাণ করা হয়েছে। এই যে একটু আগে 863টা বিরুদ্ধে পদক্ষেপের কথা বলছিলেন শান্তনুবাবু, সেখানেও পদক্ষেপ হয়েছে। পৌরসভা গেছে, একটা নোটিশ বোর্ড ঝুলিয়েছে, পৌরসভা দেখিয়েছে এটাই আমাদের পদক্ষেপ, আমি নোটিশ বোর্ড ঝুলিয়েছি, আর কোনো ব্যবস্থা নেইনি। আপনি বলুন তো, একটা বেআইনি নির্মাণের পেছনে একটা করে তৃণমূলের দুর্নীতির একটা কি বলবো সমান্তরাল অর্থনৈতিক চক্র চলছে। কি রয়েছে? কাউন্সিলর রয়েছে, পৌর বড় চেয়ারম্যান রয়েছে, ওখানকার স্থানীয় যিনি রয়েছেন প্রমোটার রয়েছেন, এবং সিন্ডিকেট চক্র রয়েছে। এটা আমি বলছি না, এটা জাস্টিস টি.এস. শিবজ্ঞানম বলছেন। যদি কাউন্সিলর এবং মেয়র পরিষদরা পদক্ষেপ না নেন, তাহলে 14 সালের পর থেকে সমস্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা স্বয়ং টি.এস. শিবজ্ঞানম বলছেন। আমি একটাই কথা বলছি, শিবালিক ভেঙে পড়েছিল, প্রায় 18 জন মারা গেছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এর দায় মুখ্যমন্ত্রী। আমি নিঃসন্দেহে শান্তনু সেন তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি এই যে ছবিটা, আমি আরেকবার ছবিটা দেখতে চাই। ওই ছবিটা দেখে এখন একটা না নির্মেদ হওয়ার প্রবণতা চলছে, মেদ ঝরিয়ে ফেলার। আমি বলছি মেদ ঝরিয়ে ফেলার সব থেকে বড় উদাহরণ কিন্তু এই যে 5 ফুটের জায়গার মধ্যে 5 তলা বাড়ি, কিভাবে নির্মেদ বাড়ি তৈরি করা যায় একেবারে হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন। আমি কাউন্সিলর কি করছিলেন এইটা বড় প্রশ্নটা আমি করছি না।
প্রশ্ন করছেন বড় চেয়ারম্যান তিনি কাউন্সিলরের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলছেন প্রতিদিন সকালে আমি বাইক নিয়ে আমার এলাকা চষে বেড়াই। কাউন্সিলর যদি নিজের দায়িত্বটা ঠিক মতন পালন করতেন তাহলে এই ছবি আমাদের দেখতে হতো না। বড় চেয়ারম্যান রঞ্জিত শীল তৃণমূল কংগ্রেসের, দেখুন কি বলছেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, 3টি বাড়ি, মাঝখানে একটা বাড়ি, আমরা যদি পুরো হাত ধরে করলাম যেটা 2 হাত মানে 4 ফুটের মধ্যে এরকম 5 তলা, এটা কিভাবে সম্ভব হলো? ওখানে যে বাড়িগুলো দেখছেন তো মোটামুটি অনেক বাড়ি এরকম টুকটাক হেলে আছে ওখানে, এবং যেটা বিল্ডিংটা আমরা পড়ে গেছে যেটা ভাঙছি সেটা এখন ওই জেসিবি ওখানে চালাতে পারছে না, এই একটাই কারণে, যদি এই বিল্ডিংগুলো কোনো ক্ষতি হয়ে যায় সেই কারণে, এবং যার ফলে ম্যানহোলই করতে হচ্ছে আর সময়ও লাগছে। মানে এটা তো এই বাড়ি ভাঙার জন্য হেলে যায়নি, হেলা সেটা হয়তো হতে পারে, বা বাড়ি ভাঙার জন্য হতে পারে। আমি বলছি আপনাকে আরেকবার দেখাবো, এই যে ছবিটা হেলা না, এটা একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা, এখানে একটা বাড়ি, আলাদা একটি বাড়ি, এবং তার পাশে একটা বাড়ি, এইভাবে কি বাড়ি হতে পারে? এখন হতে পারে কি হতে পারে না সেটা আমি বলতে পারছি না, আপনি ফিজিক্যালি যেটা পেয়েছেন সেটা তো আপনি নিজেই চোখে দেখেছেন। বড় চেয়ারম্যান, নজরদারিটা কোথায়? দেখুন নজরদারিটা বড় চেয়ারম্যানের, আপনি দেখলেন ছবিটা, মানে এই ছবিটা? আমি দেখেছি। বড় চেয়ারম্যান হিসাবে আমি যেটুকু, প্রথম কথা হলো আমার ফার্স্ট ডিউটি, আমি ডেইলি সকালবেলা রাউন্ড দিই 1 ঘন্টা এই বাইক নিয়ে, তারপর অন্য সব কাউন্সিলর যদি এরকম অ্যাক্টিভভাবে রাউন্ড দিতে তাহলে এই জিনিস হতো না। একটা আছে। গতকালে মেয়র বলেছিলেন যে অবৈধ নির্মাণ কোথায় হচ্ছে সেটা দেখার দায়িত্ব কাউন্সিলরের নয়, সেটা দায়িত্ব বিল্ডিং বিভাগের, কারণ বিল্ডিং বিভাগের আধিকারিকরা তার জন্য মাইনে পান। আজকে একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র। অর্থাৎ প্রশ্ন উঠছে যে 10 জনের প্রাণের বিনিময়ে কি তাহলে হুঁশ ফিরল পুরসভার? মেয়র বলছেন হয় আপনি অপদার্থ না হয় আপনি চোর, আপনার ভুলের জন্য এতগুলো প্রাণ চলে গেল। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমকাচ্ছেন মেয়র। গার্ডেন রিচ কাণ্ডে পুরো আধিকারিকদেরই দায়ী করলেন এবং ধমক দিলেন কলকাতা পুরসভার মেয়র। পাশের আইনি বাড়িকে নোটিশ, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? বিল্ডিং বিভাগের বৈঠকে ইঞ্জিনিয়ারকে ধমক ফিরহাদ হাকিমের। কোনো নেতা মন্ত্রীর কথা, বেআইনি কথা শুনবেন না, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন, বেআইনি নির্মাণ দেখলেই ভেঙে দিন, বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিচ্ছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আধিকারিক রয়েছেন তাদের প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছেন কলকাতা পুরসভার মেয়র। তিনি স্পষ্ট এই কথা বলছেন যে পাশের বেআইনি বাড়িকে নোটিশ ধরালেন, কিন্তু আইনি বাড়িকে নোটিশ ধরালেন, কিন্তু পাশে যে বেআইনি নির্মাণ রয়েছে সেটা আপনাদের চোখে পড়লো না। ঠিক কি বলেছেন, কেন এতটা ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র, কিভাবে ধমক দিলেন ইঞ্জিনিয়ারকে? অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। অর্ণব, কি হলো আজকে? দেখো, আজকে কলকাতা পুরসভায় একটি, যেখানে হাউস হয় সেখানে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল এবং তাতে মেয়র ফিরহাদ হাকিম ছিলেন, সেই সঙ্গে বিল্ডিং বিভাগের আধিকারিকদের ডাকা হয়েছিল। সেখানেই এই বড় 15-র এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে মেয়র দাঁড় করান এবং দাঁড় করিয়ে তাকে সরাসরি তিনি বলতে থাকেন যে যখন এই যে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেই বিল্ডিং এর পাশেই একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, অথচ সেই বিল্ডিংটা ছিল লিগাল, কিন্তু সেই বিল্ডিং এ নোটিশ দেওয়া হয়েছে অথচ তার পাশে এরকম একটা ইলিগাল বিল্ডিং রইল, সেটাতে আপনি কেন নোটিশ দিলেন না? এই প্রশ্ন মেয়র তোলেন। তার পাশাপাশি কড়াভাবে মেয়র বলেন যে এতে বোঝা যাচ্ছে যে হয় আপনি কাজ করতে পারেন না অথবা হচ্ছে আপনি চোর। এই জিনিসটা মেয়র কোট আনকোট তিনি বলেছেন যে হয় আপনি কাজ করতে জানেন না অথবা হচ্ছে আপনি হচ্ছেন চোর। এই বিষয়টা তিনি সবাই সামনে বলেন এবং যেটা বলা হচ্ছে যে এখানে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের কাজ হচ্ছে যে এলাকায় এলাকায় যাওয়া, তাদের ওয়ার্ডে গিয়ে পুরো বিষয়টা দেখা, কোথায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, কোথায় কি না হচ্ছে সেটা দেখার। কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে যে একটি একদম এই বাড়ির কাছেই, অর্থাৎ আমরা যেদিনকে দেখেছি যে যে জায়গা থেকে তিনি ইন্সপেকশন করছিলেন তার পাশে একটি বিল্ডিং, সেখানে গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, সেই বিল্ডিংটা লিগাল ছিল, কিন্তু এই বিল্ডিংটা অথচ চোখে পড়েনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, এবং সেই কারণেই আজকে মেয়র এই কথা বলেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন নিয়মও করা হচ্ছে যে এবার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে জায়গায় যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তাতে তিনি যদি কোনো ইলিগাল বাড়ি দেখতে পান সেটা এসে খাতায় নোট করবেন, অথবা যদি ইলিগাল বাড়ি না দেখতে পান তাহলে তিনি এসে সেটা লিখবেন কোনো ইলিগাল বাড়ি সেখানে দেখা যায়নি।
তাহলে সেক্ষেত্রে যেটা হবে, পরবর্তী সময় সেখানে যদি কোনো ইলিগাল বাড়ি দেখা যায়, তাহলে ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দায়িত্ব ফিক্স করা হবে যে তিনি এসে দেখেছিলেন যে এখানে কোনো ইলিগাল বাড়ি দেখা যায়নি, তা সত্ত্বেও এখানে ইলিগাল বাড়ি করতে এলো। এবং দ্বিতীয় বলা হচ্ছে, আরেকটা জিনিস বলা হচ্ছে, যদি কেউ বাধা দেয়, যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গেলেন, তাকে কেউ বাধা দেওয়া হলো, তাহলে তিনি এসে সেটাও নোট করবেন খাতাতে যে তাকে বাধা দেওয়া হয়েছে বলে তিনি পুরো জায়গাটা দেখতে পাননি। তার সঙ্গে সঙ্গে আরো আজকে বেশ কিছু সিদ্ধান্ত ছিল, একটি অ্যাপ চালু হচ্ছে, এই ধরনের বিল্ডিং কি অবস্থায় ছিল এবং ডিমোলিশনের পর ঠিক কি অবস্থায় দাঁড়িয়েছে দুটো ছবি তুলেই সেখানে আপলোড করতে হবে। এই ধরনের আজকে বৈঠক হয়েছে। বেশ, বৈঠক হয়েছে, কিন্তু আমি বলছি একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যাবতীয় দোষ হচ্ছে ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের। মানে একবার বৈপরীত্যটা একবার খেয়াল করুন। বড় চেয়ারম্যান বলছেন যদি কাউন্সিলর নিয়মিত নজরদারি চালাতেন এই ঘটনা ঘটতো না। পুরো মন্ত্রী বা মেয়র তিনি বলছেন যাবতীয় দোষ, এমনকি হয় আপনি অপদার্থ না হয় আপনি চোর, এই বলে ধমক দিচ্ছেন ইঞ্জিনিয়ার। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, এই যাবতীয় দায় হচ্ছে বুঝলেন ওই ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের, কাউন্সিলর পুরো প্রতিনিধিদের কোনো দায় নেই। আমি কনিনিকাদির কাছে আসবো। কনিনিকাদি, মেয়র বলছেন একেবারে যে ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে কোনো নেতা মন্ত্রীর বেআইনি কথা শুনবেন না। আপনি বলুন কোন ইঞ্জিনিয়ার আধিকারিকের ঘাড়ে কটা মাথা আছে যে নেতা মন্ত্রীর কথা অমান্য করবে? এক তো তাই ইঞ্জিনিয়ার আধিকারিক, তারপর তো কথায় কথায় বাম আমলকে টেনে আনা আছেই। ভুলে যাচ্ছেন ওরা, আপনিও বললেন বলবার সময়, ভুলেই যান সেই সময় যে 2000 থেকে 2024 এই গোটা সময়টা ধরলে ওইখানে তখন তৃণমূলই ছিল, মাঝের 5টা বছর বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক, মাঝখানে 5টা বছর বাদ দিয়ে। আর আমার কথাটা শুধু তাই না, এই যে দেখবেন যে আমরা শরৎচন্দ্রের গল্প পড়েছি, হাঁচি কাশি মেজদা, হাঁচি কাশি, কে কখন যাবেন কে কখন উঠবেন, ওরকম 1 2 3 4 5 6 করে নিয়ম বানিয়েছেন, কতগুলো নিয়ম বানিয়েছেন মেয়ররা। কিন্তু টক টু মেয়রে কি কম লোক, কম নাগরিক অভিযোগ করেছিলেন নাকি? কি দেখেছেন তখন? কম কথা বলেছিলেন? এক একটা তো বিভিন্ন বিজ্ঞাপনের জন্য বিভিন্ন কিছু সাজিয়ে রাখেন, তাহলে তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা হলো না কেন? কেন গেলেন না? আর কালকে দাঁড়িয়ে বললেন যে কাউন্সিলর কি করবেন, আজকে বড় চেয়ারম্যান বলছেন ঘুরলে ভালো হতো। কত দেখুন যে নিজেরাই নিজেদের মধ্যে কত সেলফ কন্ট্রাডিক্টরি কথা। আর আজকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বলছেন, ওনাদেরকে কে বলবেন? আর ওনারা বলছেন ওনাদেরকে কে বলবেন? কেন দেখেননি? আজকে বলছেন কেন? 10টা প্রাণের বিনিময়ে আজকে জিজ্ঞাসা করছেন? এতদিন কি ছিল? কথাবার্তা বলতে পারছিলেন না? একেবারে আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দায় নিয়ে এখনো পর্যন্ত কেউ তার পদ থেকে ইস্তফা দিলেন না কেন, এবং আর কতগুলো মৃত্যু আমাদের দেখতে হবে, তারপর অন্তত টনক নড়বে বলে মনে হয়। আমি কিভাবে মেয়র কাঠগড়ায় তুলছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেইটা আপনাদের দেখালাম। এবার মেয়রকে কাঠগড়ায় কিভাবে তুলছেন শুভেন্দু অধিকারী। আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে কলকাতা পুরসভার লোগো। যদি ভালো করে দেখেন লোগোতে উপরে লেখা রয়েছে পুরশ্রী বিবর্ধন। আমার প্রশ্ন সলিল ভট্টাচার্যের কাছে এটাই যে এতে পুরশ্রীর কোন বিবর্ধন হচ্ছে বা পুরশ্রী কিভাবে বিবর্ধিত হচ্ছে যখন এই ছবিটা আমাদের সামনে আসে? আপনি কল্পনা করুন, মানে চমৎকার রেশিও মেনটেন করেছেন। 5 ফুট জায়গার মধ্যে 5 তলা বাড়ি, এর থেকে ভালো দৃষ্টান্ত রেশিও মেনটেন করার হতে পারে না। কিন্তু আমি বলছি আজকে কোর্ট অত্যন্ত কড়াভাবে বলছে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বলছেন, আমি বলছি চোখ খুলে রাখার দায়িত্ব যাদের ছিল, আদালত নিজের কাজ করছে। যে পুলিশ প্রশাসনের সদা জাগ্রত থেকে এই জিনিসগুলোকে বন্ধ করার কথা ছিল, তারা কি চোখ বন্ধ করেছিল নাকি তারা জেগেও ঘুমোচ্ছিল? কোর্ট তো বলছে, লাগাতার বলে যাচ্ছে। তুমি দেখো কাকে বলল কথাটা, আজকে মেয়র কাকে বললেন, যেটা রিপোর্টার জানালো সাব অ্যাসিস্ট্যান্ট, কে এসে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওভারসিয়ার, একজন ওভারসিয়ার, উনি আবার একটা গ্যালারি শো করলেন, যেহেতু রিপোর্টার ছিল যে দেখো আমি কত কড়া। উনি কি শিক্ষক নাকি? উনি শিক্ষক, ওনার কি দায়িত্ব? ওনাকে এই দায় নিতে হবে, ওনাকে এই দায়িত্ব নিতে হবে। উনি আজকে সারা পশ্চিমবাংলার জনমানসে উনি এটা সুপ্রতিষ্ঠিত। উনি ওনার কর্তব্য থেকে, ওনার সততা থেকে, ওনার দায়িত্ব থেকে উনি বিচ্যুত, এবং সেটা পারপাসফুলি। সেও আমি বলে দিচ্ছি, একটা অদম্য প্রচেষ্টা ওনার। বারবার বলে যাচ্ছেন কাউন্সিলর কিছু জানে না, কাউন্সিলরের কোনো দোষ নেই। ছেড়ে দিন কাউন্সিলরের ব্যাপারটা। কেন? কাউন্সিলরের প্রতি ওনার এই যে কানেকশন, সংযোগ সূত্র, এটা কিন্তু স্যালিয়েন্টলি অনেক কথা বলে। সুতরাং আমার কথা হচ্ছে মেয়রকে তদন্তের আওতায় আনতে হবে, কাউন্সিলরকে তদন্তের আনতে হবে, ওই বড় চেয়ারম্যানকে তদন্তের আওতায় আনতে হবে।
খালি জমির মালিক আর প্রমোটারকে অ্যারেস্ট করে কাজ হবে না, আমি তোমায় বলে দিচ্ছি। আর এটা বন্ধ হবে না, কিছুতেই বন্ধ হবে না। আর যে 863টা বাড়ি বললো পদক্ষেপ নিয়েছে, শান্তনুবাবু বললেন সিম্বলিক পদক্ষেপ, একটাখানি নোটিশ টাঙিয়ে দিয়ে চলে গেছে 401 KMC অ্যাক্টে যে তোমার এই জমিটা ভাঙা হবে, তোমার এই বাড়িটা ভাঙা হবে। তারপর আর কিছু হয়নি, ডেমলিশ করা হয়নি। না হয়নি, হতে পারে না। নাহলে একটা হাতুড়ি দিয়ে একটা ঠক করে মেরে দিয়ে চলে গেল। আর ওই নোটিশের বলে, আর ওরাই বলে দিল যে কর্পোরেশনের বিরুদ্ধে একটা মামলাও করে দিন, একটা ব্যাস হয়ে গেল, একটা ইনজাংশন পেয়ে গেল, হয়ে গেল দিনের পর দিন। মানে আনইন্টারাপ্টেডলি তুমি দেখো এক আঙুল ফাঁকা। আমি ওইখানে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল ছিলাম আজ থেকে 15-16 বছর আগে। ওখানে জায়গাটা তুমি জানো না, মানে মানুষ হেঁটে যেতে পারে না, সেখানে বালির পর বালি পড়ছে, ইটের পর ইট পড়ছে, সিমেন্টের পর সিমেন্ট পড়ছে। 1.2 স্কোয়ার কিলোমিটারের একটা ওয়ার্ড। সে শামস ইকবাল, সে অত সুন্দর কথা বলে শাসক দলের ঝান্ডা নিয়ে মিটিংয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে, মিছিলে যাচ্ছে, তার কমপ্লিসিটি নেই, মেয়রের কমপ্লিসিটি আছে। তাকে তদন্তের আওতায় হি শুড বি কল্ড বাই দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। তাকে ডাকা উচিত, তাকে জেরা করা উচিত এবং কাউন্সিলরকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্টারভেনশন করা উচিত। বেশ, একেবারে কাউন্সিলরকে জেরা করা উচিত, মেয়রকে পর্যন্ত তদন্তের আওতায় আনা উচিত বলে দাবি করছেন সলিল ভট্টাচার্য। এমনকি কাউন্সিলরকে গ্রেফতার করা উচিত পর্যন্ত বলছেন। আমি এইখানে দেখাতে চাইবো এই কাউন্সিলরের মাথায় মেয়রের হাত রয়েছে এই বলে একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন শুভেন্দু অধিকারী। একটা ভিডিও তিনি পোস্ট করেছেন, কি রয়েছে ভিডিওটা আপনারা দেখুন আগে, তারপর আমি এই নিয়ে আলোচনায় আসছি। इकबाल का काम से हम बहुत खुश हैं और अवाम खुश है, इसलिए कल का बॉबी हकीम आज का समसे इकबाल का काम से हम बहुत खुश हैं और अवाम खुश है, इसलिए कल का बॉबी हकीम आज का समसे। এখানেই থামেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেভাবে শামস ইকবালকে নিজের উত্তরসূরি বলেছেন, এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছেন, সেখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা। আজকে তিনি বলছেন যে শুধু কলকাতাতেই 5000 পুকুর বোঝানো হয়েছে। গার্ডেন রিজ, মেটিয়াবুরুজ এলাকায় 800টি বেআইনি বাড়ি রয়েছে। বিরাট বড় স্ক্যাম, অর্থাৎ বিশাল বড় দুর্নীতি, এই অবৈধ বাড়ি নির্মাণ, লুট হয়েছে এই বলে আক্রমণ সারাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং এই যে দুর্নীতির একটা বড় অংশ হচ্ছেন মেয়র, এই কথা পর্যন্ত বলছেন বিরোধী দলনেতা। কি বলছেন দেখুন। কলকাতা জুড়ে, বৃহত্তর কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্ব নেই। গোটা কলকাতাতে কাউন্সিলর, প্রমোটার আর লোকাল ওসি বা যারা অফিসার ইনচার্জ, এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয়। 5000-এর বেশি পুকুর বুঝিয়েছে। শুধু গার্ডেন রিজ, মেটিয়াবুরুজ এলাকায় 800 বেআইনি বাড়ি আছে। আমি যা করার করছি, আজকেই আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আরটিআইতে জমা দিয়েছি। আমি 30 ডিসেম্বর 2023 বসিরহাটে বলে এসেছিলাম, শাহজাহান, ইউর টাইম ইজ নকিং দ্য ডোর। আজকেও বলে গেলাম, এন্টায়ার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র, মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর, ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটাররা যুক্ত। বিরাট স্ক্যাম। কলকাতাতে একটা ছোট ফ্ল্যাট নিতে গেলে মিনিমাম 40-50 লক্ষ টাকা। না আছে বিল্ডিং প্ল্যান, না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যানের অ্যাপ্রুভাল, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, কিচ্ছু নেই। লুট হয়েছে। শান্তনু সেন, আরেকটা বড় দুর্নীতি। না, প্রথমে আমি দুটো কথা বলবো। যার ভিডিও আপনি দেখালেন তার নামটা সিবিআই এফআইআরে আছে, সারা পৃথিবীর লোক তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে। আর বিজেপি তাকে চোর বলতো, সেই বিজেপির এখন বড় সম্পদ হয়ে গেছেন তিনি। আর একটা কথা বলা দরকার, আজকে শুভেন্দু অধিকারী আবার প্রমাণ করলেন যে তিনি তার নির্দেশে এখানে ইডি সিবিআই চলে, যেটা আমরা বারবার বলেছি। আজকে তিনি স্বীকার করলেন 30 ডিসেম্বর বসিরহাটে গিয়ে বলে এসেছিলেন যে শেখ শাহজাহান তোমার সময় হয়ে এসছে, তারপরে ইডির রেড হয়েছে। তার মানে প্রমাণ হলো বিজেপির নেতারা এই বাংলায় বেছে বেছে তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআইকে কাজে লাগায়। সলিলবাবু একটা পিরিয়ডের কথা বললেন, সলিলবাবু বলতে বলতে বোধহয় ভুলে গেছেন সেই পিরিয়ডটা বাম আমল ছিল, সেখানে তৃণমূল ক্ষমতায় ছিল না। আর আপনি আমাকে বলুন, আজকে আপনি কোন অধিকারে
আজকে মেয়রের কাজ নিয়ে আপনি বলছেন, সেটা আমি নিশ্চয়ই প্রতিবাদ করব, কিন্তু মেয়রের সততা নিয়ে বা তৃণমূলের সততা নিয়ে কোন অধিকারে প্রশ্ন করেন? আজকে একজন পুলিশ অফিসার, তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ তোলে, তার ওপর র্যাঙ্কের ডিজি বা কমিশনার নিশ্চিত করে বলবে যে তার পাশে দাঁড়িয়ে সত্যটাকে জাস্টিফাই নিশ্চয়ই করে করবে, যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আজকে মেয়র যদি বলেন যে অন্যায় করেছে আমি তাকে ছেড়ে দিচ্ছি, তবে আপনি বলতে পারেন। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়ে বলছে যে অন্যায় করেছে তার পার পাবে না, সেখানে কি করে আপনি আঙুল তুলতে পারেন? আমার প্রশ্ন, আপনি বুঝতে পারছেন না, আমি বলছি বড় চেয়ারম্যান তিনি নিজে বলছেন যে কাউন্সিলর যদি তিনি যদি এলাকা সরজমিনে দেখতে নজরদারি চালাতেন এই ঘটনা ঘটতো না। আমি এখানে পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো, একবারও বলেননি শান্তনুদা। আমি বলছি আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বসিরহাটের সভামঞ্চ থেকে বলছেন, সন্দেশখালী প্রসঙ্গে বলছেন, যে অন্যায় করে সে যদি জনপ্রতিনিধি হয় তাহলেও তৃণমূল তাকে রেয়াত করে না। আমি বলছি তার মানে কোথাও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা পুরসভা, কলকাতা পুরসভার মেয়র বিশ্বাস করেন যে এই জনপ্রতিনিধি শামস ইকবাল, যিনি 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কোনো অন্যায় করেননি, সেই কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা অত ধর্তব্যের মধ্যে আনার দরকার নেই, কারণ আমরা কলকাতা কর্পোরেশনের নির্বাচনের সময় দেখেছি তিনি বলেছিলেন কোনো ঘটনা ঘটলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। তারপরেও দেখেছি সেই দিন রাত্রিবেলাতেই উলঙ্গ করে আমাদের একজন 17 নম্বর ওয়ার্ডের যিনি দাঁড়িয়েছিলেন তাকে ওরকমভাবে মারা হয়েছিল। যাই হোক, কথাটা খেতে না, কথাটা হচ্ছে বারবার যেটা প্রশ্নটা উঠছে যে দলের কেউ নাকি এখানে জড়িত নয়, সমস্ত দোষ হচ্ছে এই আধিকারিকদের, অর্থাৎ প্রশাসনের। কিন্তু আমাদের তো দলের প্রশ্ন এখানে নয়, প্রশ্নটা হচ্ছে তারা জনপ্রতিনিধি, তারা হচ্ছেন কাউন্সিলর, তারা তো কোনো একজন কাউন্সিলর কোনো একটা দলের তো হতে পারেন না, তিনি এলাকাবাসীর, তিনি ওই ওয়ার্ডের অভিভাবক 100 বার। এবং শুধু তাই নয়, দেখুন একটা বিল্ডিং পুরোটা হচ্ছে বেআইনি, এমন নয় যে একটা ঘর বেআইনি হয়েছে কি একটা বারান্দা বেআইনি হয়েছে। 1.5 বছরের ওপর ধরে একটা বাড়ি করে যাচ্ছে, একটা বেআইনি বাড়ি, সেটা কেউ দেখলেন না। আর সেখানে জনপ্রতিনিধি তার প্রথম দায়িত্ব, কেননা দেখুন এই বাড়িটা তৈরি করার সময় যখন ইট, চুন, চুরকি, বালি এইগুলো আবার সাপ্লাই, সেগুলো আবার প্রশ্ন আসছে ওই বিভিন্ন মানে মানুষজন আছে, তারা কিন্তু রাজনীতির সঙ্গে যোগ আছে। ফলে সেখানে কাউন্সিলর জানবেন না। আমাদের যেটা অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতা যেটা গতকালই বলেছেন, আমি আবারও দাবি জানাচ্ছি যে যেমন বিজেপির যেমন বলে যে আমাদের ডবল ইঞ্জিন, এখানে হচ্ছে একটা বাসের সেই দুটো ইঞ্জিনের মতো। এখানে মেয়র নিজে মেয়র, আবার তিনি মন্ত্রী, অতএব তাকে তার সবচেয়ে, এবং তিনি সেখানকার জনপ্রতিনিধি, ফলে তার সবচেয়ে আগে দায়িত্ব গ্রেপ্তার আগে যদি করতে হয় সেটা দাবি জানাচ্ছি। আমাদের নেতা দাবি জানিয়েছে যে মেয়রকে গ্রেফতার করা উচিত। 5 সেকেন্ড টাইম নিয়ে খালি দুটো কথা বলবো। এক, শম্ভুনাথ কাউ তৃণমূলের কাউন্সিলর ছিলেন 58 নম্বর ওয়ার্ডে, আমাদের দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, বিজেপি বা সিপিএম দেখাতে পারবে না। দুই, যেটা বলে শেষ করবো, কৈলাস বিজয়বর্গীর ছেলে ক্রিকেটের ব্যাট দিয়ে কখনো এই 10টা মানুষের প্রাণকে ফেরানো যাবে না, আমরা কেউ ফেরাতে পারবো না। আমি কনিনিকাতে আমি থামালাম। আমি বলছি যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দায়ী, কোথাও আবার বলছেন প্রমোটার দায়ী, অর্থাৎ আমলা দায়ী, আধিকারিক দায়ী। তাহলে আমি বলছি এমআইসি বিল্ডিং দায়িত্ব নেবেন না কেন? এমআইসি বিল্ডিং এর কাজ, এমআইসি বিল্ডিং নিজে মেয়র, তার কাজ নয় যে কোথায় কি ধরনের বেআইনি নির্মাণ হচ্ছে, তাহলে তিনি সাইটটা বানিয়ে রেখেছেন কেন? নির্মাণ অনুমোদন বলে ওই যে তার যে রয়েছে এমআইসি বিল্ডিং এর যে সাইট রয়েছে সেখানে নির্মাণ অনুমোদনে বানিয়ে রেখে সেটার মানে কি উনি চেক করবেন না? প্রমোটারদের ধরা হচ্ছে। এই প্রমোটার কলকাতার বুকে দাঁড়িয়ে বলেননি যে স্কোয়ার ফুট মেপে 42 লক্ষ 45 লক্ষ টাকা চাওয়া হয়েছে কাউন্সিলরদের? শান্তনুবাবু ভালো বলতে পারবেন যে কোন কাউন্সিলরের বিরুদ্ধে বলা হয়েছিল। তাহলে এই যে স্কোয়ার ফুট মেপে মেপে যারা তুলতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জোগাড় করেছে, আরে দাদা আপনার সবাই বলিনি, আপনার সবাই আপনার গায়ে লাগলো কেন? স্কোয়ার ফুটের টাকা শুনেই গায়ে লাগলো কেন? ইতিহাস মনে পড়ে গেল? এইখানে টাকার চক্র চলছে মনে পড়ছে না? এই যে কাউন্সিলর, এই যে এইখানে এই যে কর্পোরেটরা যারা রয়েছে তারা মিলে যে সিন্ডিকেটের চক্র চলছে, এটাকে অস্বীকার করতে পারে? প্রমোটার বলছে আমি কাজ করতে পারছি না, কাউন্সিলর বলছে এই চাপানুতো শুনে আমি দুজনকে থামালাম। আমি বলছি মানুষের জীবন না বড় সস্তা বলে মনে হচ্ছে, জানেন?
এই যখন চাপানুতরগুলো শুনছি, এই দায় ঠেলাঠেলিগুলো যখন শুনছি। কনিনিকা ঘোষ, ঠিক তাই, 10 জনের মৃত্যু হয়েছে, আর পরপর যদি 863টা বলছেন যে বাড়ি ভাঙার কথা বলেছেন, ওটা 8630 কিনা দেখুন, আরো কত 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 হবে তার নামে নাই। ঠিক একটা সিম্বলিক কয়েকটা বলে দিলাম, আর তবু সেটা ভাঙা হয় না, সেটা ভাঙা হয় না। আর যখন থেকে গড়ে তোলা হয়, যখন অনুমোদন, তখন থেকেই তো দেখা দরকার। একটা বাড়ি তৈরি হয়ে যাবে, তারপরে কি দেখবেন তার আগে কি করছিলেন, তার আগে তারা কি করছিলেন। এবং কলকাতায় যদি দেখেন অনেক অনেক জায়গায় শুভেন্দু বাবুরাই বা এখন বিজেপিতে গিয়ে একথা বলছেন কেন আগে তৃণমূলে থাকতে বলেননি তা জানি না, কারণ তারাও একই দোষে দুষ্ট। এবং একই সাথে বলতে চাই, আমরা যে ওয়ার্ডগুলোতে থাকি, 2-এ বলুন 3-এ বলুন, অনেক জায়গা আছে আমরা নিজেদের অভিযোগ বাম আমলেও কিন্তু কম আসেনি। আপনি সলিলদা জানেন যে এই শহরে যখন একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপরে কমিটি গঠন করার কথা বলা হয়েছে, এমনকি ফায়ার অডিটের কথা বলা হয়েছে, সেই কমিটি রিপোর্টও নাকি দিয়েছে, কিন্তু তারপরেও একই কারণে অগ্নিকাণ্ডের ঘটনা এই শহরে বারবার দেখা গিয়েছে। কলকাতা হাইকোর্ট আজকে বলছে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালো করে শিক্ষা দিতে হবে, যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ করা হয়। আমি বলছি, সেই শিক্ষার পথে কি শেষ পর্যন্ত যারা দায়িত্বে রয়েছেন, প্রশাসক যারা, তারা কি সেই পথে হাঁটবেন, নাকি যথাপূর্বং তথাপরং যা চলছিল গড্ডালিকা প্রবাহের মতো চলবে? অগ্নিকাণ্ডের ঘটনা বা যে ঘটনাই ঘটুক, এটার কিন্তু এই যে ঘটনাটা ঘটে, এর ম্যাগনিটিউড কিন্তু একটা হাইট নিয়ে নিয়েছে। দেখো, অত্যন্ত মানে সারা দেশবাসী অত্যন্ত মর্মাহত, এত মর্মন্তুক ঘটনা। আমার দৃঢ় বিশ্বাস যে যে সমস্ত ইনভেস্টিগেটর আছে হোমিসাইড ডিপার্টমেন্টের ডিডি, সব এক্সপার্টাইজ ইনভেস্টিগেটর, আলটিমেটলি আমি তোমাকে বলছি, কাউন্সিলর থেকে আরম্ভ করে যারা যারা অ্যাবেট করেছে, যারা যারা পার্ট অফ দিস ক্রাইম, যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, 1 by 1 দে উইল বি পুট ফর ইন্টারোগেশন, এবং তাদের অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ এবং কাস্টোডিয়াল ট্রায়াল হবে, মানে কাস্টোডিতে থাকাকালীন বিচার প্রক্রিয়া শুরু হবে। আমি তোমার বলে দিচ্ছি কাকস্য পরিবেদনা কার বিরুদ্ধে ব্যবস্থা। কিন্তু নিঃসন্দেহে আজকে আরেকজন যে জমির মালিক যাকে গ্রেফতার করা হয়েছে নিজেদের হেফাজতে, এই যুক্তিতে পুলিশ চেয়েছে যে কোথাও একটা বড় ডিল হয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসে এবং তদন্ত কোন পথে এগোচ্ছে, সত্যি যারা দোষী তারা শাস্তি পাবে তো? এই প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করবো। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলায়। চোখ রাখুন এই বিজ্ঞান।